দর্শক স্বাগত জানাচ্ছি ইউকেবিডি নিউজে। আজকে আমরা এমন একজনকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি যিনি বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। তার যেই প্রতিষ্ঠানের মাধ্যমে সেই প্রতিষ্ঠান খুবই সুপরিচিত, যে এএইচজেড অ্যাসোসিয়েটস, এবং আমরা জানতে পেরেছি যে এই এএইচজেড অ্যাসোসিয়েটস একটি এমএইচ গ্লোবাল গ্রুপের অধীনে আছে। তো আমরা আজকে স্টুডিওতে নিয়ে এসেছি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাইকে। তিনি এএইচজেড অ্যাসোসিয়েটের একজন পরিচালক। আমরা শুরুতেই তার কাছে চলে যাব, কথা না বাড়িয়ে। আমরা জহির ভাই, আপনাকে স্বাগতম ইউকেবিডি নিউজের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, ইউকেবিডি নিউজকে আমাকে ইনভাইটেশন করার জন্য। ধন্যবাদ জহির ভাই। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এই যে এএইচজেড অ্যাসোসিয়েটস তো অনেক আগে থেকেই শুরু করেছেন, আর বর্তমানে বললেন যে এমএইচ গ্লোবাল গ্রুপের আন্ডারে এটি পরিচালিত হচ্ছে। তো আমি শুরুতে জানতে চাচ্ছি এএইচজেড অ্যাসোসিয়েটস সম্পর্কে, আর কি এর যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, কারা আপনাদের সাথে ছিল এবং কিভাবে কি শুরু করলেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আমরা তিনজন ফ্রেন্ড, আমার ভাই আমাদের মানে মেনলি এটাকে এস্টাবলিশ করেছে। আমরা তিন ফ্রেন্ড ছিলাম। সো একটা পর্যায়ে আমরা প্রায় প্রথম এক বছরের মতোই আমরা মানে অলমোস্ট নিজেরাই চা খেতাম, গল্প করতাম এক একদিন। মানে আমাদের এখানে যখন কোনো স্টুডেন্ট আসতো, অথবা কোনো স্টুডেন্ট ছাড়াও যদি আমাদের কোনো গেস্ট আসতো, আমরা খুব খুশি হয়ে যেতাম আর কি। কারণ এই প্রথম অবস্থায় একটা প্রতিষ্ঠান, ইটস লাইক এ বেবি অর্গানাইজেশন। সো আমরা সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমাদের মোর দ্যান 700 আমাদের আমাদের ইউকে ইউনিভার্সিটির জন্য কাজ করে থাকেন। মোর দ্যান 700 ব্রিটিশ কাউন্সিল AQF, মানে এটাকে বলা হয় এজেন্ট কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। এটাকে ওরা সার্টিফাইড কাউন্সিলর যারা আমাদের এএইচজেডের জন্য কাজ করে থাকেন। এবং আপনাকে যেটা বলেছিলাম, আমরা এমএইচ গ্লোবাল গ্রুপ, এই এমএইচ গ্লোবাল গ্রুপেও আমরা এই এডুকেশন সেক্টরে আমরা কাজ করি। আসলে অনেকগুলো উইংস আমাদের আছে, ভেরি ইউনিক। এটা আসলে কারোর সাথেই মানে আপনি কোনো একটা আমাদের কোম্পানিকে আপনি কম্পেয়ার বা মানে মিলানোটা ভেরি ডিফিকাল্ট হবে। যেমন আপনি এএইচজেড, আমরা শুধু ইউকে এর জন্য স্পেশালাইজ। এটা কি শুরু হয়েছিল যুক্তরাজ্য থেকে? হ্যাঁ, যুক্তরাজ্য থেকে আমরা 2012 সালে আমরা শুরু করি। তারপরে একটা সময়ে আমরা 2012 সাল থেকে শুরু করার পরে আমরা একটা এডুকেশন এক্সপো করি, আমরা ইউনিভার্সিটিগুলো ইনভাইট করি। আমাদের এগ্রিমেন্টে ছিল না, বাট আমরা সব ইউনিভার্সিটিকে ইনভাইট করি। আমাদের একটা ইচ্ছে ছিল প্রথম থেকে যে আমাদের ইউনিভার্সিটি থাকুক, আবার আমরা স্টুডেন্টকে ইনভাইট করি। একটা স্টুডেন্টের জন্য যেন একটা আমব্রেলা হয়, সেখান থেকে যেন তার সাপোর্টটা পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ প্রচুর স্টুডেন্ট, প্রচুর ইউনিভার্সিটি এসেছিল, তো সেখানে আমাদের এগ্রিমেন্টও ছিল না, বাট স্টুডেন্ট সাপোর্ট পেয়েছে। এভাবে আমাদের প্রথম শুরু হয়। মানে আপনি বলছেন যে আপনাদের চায়ের আড্ডা থেকেই, বন্ধুদের মধ্যে ভাই মিলে চায়ের আড্ডা থেকে? আমাদের আসলে এরকমই। আমরা তখন একটা মানে আমরা স্টুডেন্ট ছিলাম। আমরা এই সোশ্যাল কিছু কাজের মধ্যেই, আমরা অ্যাক্টিভিটিজের মধ্যেই থেকেই হঠাৎ করে এই জিনিসগুলো মানে আমাদের তো সেই যে ছোট একটি জায়গা থেকে শুরু করলেন, এখন আমরা জানি যে সারা বিশ্বেই বিস্তৃত আপনাদের কার্যক্রম। যদি একটু বলতেন যে কোন কোন দেশে আপনারা কাজ? আমাদের প্রায় 17টা কান্ট্রিতে আমাদের অপারেশন আছে। আমরা মিডল ইস্টে আমাদের অপারেশন আছে, আমাদের আফ্রিকা রিজনে আমাদের অপারেশন আছে। আপনি খুশি হবেন যে আমরা সৌদি, কুয়েত এবং আপনার যেমন নাইজেরিয়া, গানা এবং ক্যামেরুন, তারপরে হচ্ছে আপনার মরক্কো, আলজেরিয়া, ইজিপ্ট। আবার এদিকে আপনি যদি সাউথ এশিয়াতে দেখেন, আপনার আমরা বাংলাদেশে অপারেশন স্টার্ট করি 2017 আফটার 5 years আমার মানে কোম্পানি এস্টাবলিশ হওয়ার পরে আর কি। বাট আমরা এর আগে আমরা নেপাল আমাদের অপারেশন আছে, শ্রীলঙ্কাতে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে। ইন্ডিয়াতে আমাদের প্রায় 13টা মতো অফিস। আলহামদুলিল্লাহ
বাংলাদেশ আমাদের সিমিলার, পাকিস্তান আমাদের সিমিলার টাইপ অফ অফিস আছে। আর এই আমাদের মোটামুটি এই অপারেশনগুলো গ্লোবালি অ্যাকসেপ্ট আপনাদের নর্থ আমেরিকা আর কি। বাকি জায়গাগুলোতে আমাদের এহেজের কার্যক্রম চালু আছে। পাশাপাশি আমাদের এই এমএইচ গ্লোবাল গ্রুপে এমআই ইংলিশ আছেন, এমআই পাথওয়েজ আছেন। এই পাথওয়েজ একটা, আবার আমাদের এই এমআই লার্ন আছেন, আমাদের অ্যালামনাই ব্রিজ আছে। আমরা একটা স্টুডেন্টের জন্য একটা অ্যালামনাই ব্রিজ করেছি, যেটাতে স্টুডেন্ট একজন একজনকে হেল্প করতে পারেন। এটা আমাদের এটাই বিগিনিং অবস্থা আছে। এটা খুবই ভালো উদ্যোগ। তবে আপনার কাছে শুনে মনে হচ্ছে একটা বৃহৎ যজ্ঞ। এই যজ্ঞটা আপনারা সারা বিভিন্ন দেশে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্লাস এত কাজ, এগুলি আপনারা কিভাবে সমন্বয় করেন আসলে? আসলে এগুলোর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা কোম্পানিরই অপারেশন আলাদা, প্রত্যেকটা টেকনোলজি, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা। আলহামদুলিল্লাহ আমাদের এহেজের অপারেশন দেখবেন, সেখানে আমাদের মানে অ্যাডাম প্লেন এবং ক্যাথরিন ওবেন দুইজন ডাইরেক্টর আছেন, তারা এটাকে পরিচালিত করেন। আমাদের একটা কোর্স হান্টার আছেন, যেটা হচ্ছে আপনার এই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা দেখেন হচ্ছে আমাদের এই হানি বিষয় দেশেন। তারপর হচ্ছে আমাদের এমআই পাথওয়েজ আছে, সেটা হচ্ছে এনসিকে সেন্টার। আরেকটা হচ্ছে এমআই সার্ভিস আছে, যেটার জন্য সেটার ডাইরেক্টর আছে, প্রজেক্ট ডাইরেক্টর আছে এই আপনার নীল আফটন। আবার আমাদের দেখবেন যে আমাদের সি সুটস আছেন, যেমন আমি এমএইচ গ্লোবাল গ্রুপে আমি হচ্ছে সেটার চিফ কমার্শিয়াল অফিসার। আমাদের চিফ অপারেটিং অফিসার হচ্ছে বেঞ্জামিন বিলবাস্টন, সে হয়ে দেশে, সে মানে অপারেশন হেড। আবার আমার বড় ভাই আছেন যে সে হচ্ছে সিইও। আবার গ্রুপ চেয়ারম্যান আছেন আমার একদম বড় ভাই, যিনি উনি ক্যাপ্টেন কিবরিয়া। সো আপনারা 3 ভাই আছেন তাহলে? হ্যাঁ, 3 ভাই পুরো গ্রুপে আছি। আমি একটা কথা এখন পর্যন্ত মেনশন করিনি, আমরা একটা ফাউন্ডেশনও করেছি, যে ফাউন্ডেশনটা আমাদের মূলত আব্বা এবং মামার নামে করেছি। সো আমরা আমাদের যারা আমাদের এখানে কাজ করতেও আসে, আমরা তাদেরকেও শিখাই যে আসলে এই প্রতিষ্ঠানটার জন্য আলটিমেট অ্যাচিভার কিন্তু আমাদের বাবা মা। আমাদের বাবা মার কারণেই আমরা আজকে এখানে। এই জন্য আমাদের প্যারেন্টসের নামে আমরা ডিএমএস ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন দিয়েছি। আমাদের রেভিনিউর বিশাল একটা অংশ আমরা ফুললি চ্যারিটি করে থাকি। আমাদের 5G নিয়ে আমরা কাজ করে থাকি গ্লোবালি। আমরা 5Gর মধ্যে আমাদের আছে এডুকেশন নিয়ে আমরা কাজ করি, আমরা শেল্টার নিয়ে কাজ করি, আমরা হেলথ নিয়ে কাজ করি, আমরা মানে মানুষের কিভাবে আপনার মানে সহযোগিতা আমরা করতে পারি, মানে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের ফাউন্ডেশনটা মানুষের মানে বন্যা কবলিত জায়গাতেও আমরা প্রচুর সহযোগ আমরা পাশে দাঁড়াই। না, দেখা যাচ্ছে যে আপনারা মানে শুধু শিক্ষা খাতেই আটকে নেই, আপনার এর বাইরে অনেক দিকেই প্রসারিত হয়েছেন, আপনাদের বিজনেস প্রসারিত করেছেন, সেই সাথে আপনারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করছেন, দেখে ভালোই লাগছে। তো এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এত কিছু করছেন বর্তমানে, এই যে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সেই সাথে এসজেড অ্যাসোসিয়েটস, সেই সাথে আরো আপনি অনেক কিছুরই নাম বললেন, এই কার্যক্রমগুলি পরিচালনা করতে গিয়ে আপনি নিশ্চয়ই কখনো না কখনো কোনো না কোনো বাধার সম্মুখীন তো হয়েছেন বা একটা হতাশার মুখোমুখি হয়েছেন। আমি জানতে চাচ্ছি যে সেই পরিস্থিতিতে আপনারা কিভাবে ঘুরে দাঁড়ালেন? এটা ভেরি ডিফিকাল্ট কোশ্চেন আসলে। এই ইন্টারন্যাশনাল বিজনেসটা আসলে অনেক অনেক ডিফিকাল্ট, এবং আমি বলবো এটার মধ্যে আপনি আজকে হিরো, কালকে দেখেছে কারো পরদিন সকালে আপনি বলতে আপনার কিছুই নাই। এরকম বহুবার হয়েছে, শুধু একবার না। যেমন আমি যদি একটা কান্ট্রি দিই অপারেশন, আমাদের ইউকের পরে আমাদের ফার্স্ট অপারেশন স্টার্ট হয় নেপালে। আমাদের এটা 4th টাইম চলতেছে, যে আমাদের 3rd টাইমও আমাদের দেখে 4টা অফিস ছিল, আমাদের 100 কলিগ ছিল। হঠাৎ করে আমাদের সবকিছু করে মানে আমাদের কিছুই নাই, এরকম হয়েছিল। সব আমাদের ইনভেস্টমেন্টগুলো জিরোতে। তারপর আমরা আলহামদুলিল্লাহ আবার আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করি, আমাদের ইন্টারন্যাশনাল সেই কানেকশন, লিগ্যাল টিম আছে, আমাদের ইন্টারন্যাশনাল আমাদের সেই স্ট্রং টিম আছে। সো যে কোনো জায়গাতে আসলে আমরা যে কোনো প্রবলেমটাকে আমরা অপরচুনিটি হিসেবে দেখি। তা আমরা যদি যে কোনো প্রবলেম আসে, আমরা আসলে হতাশ হই না, বরং আমরা খুশি হই যে প্রবলেমটা আমাকে আরো স্ট্রং করতেছে। তার মানে আমার কোনো গ্যাপ ছিল, এই গ্যাপটার কারণে প্রবলেমটা আসছে। তা আমরা কি করি, এই প্রবলেমটা মানে সলভ করে ফেলি,
আমরা এটা আরো খুশি হই যদি কোনো প্রবলেম দেখি, আমরা এটাকে মানে মনে করি যে এটা আমাকে আরো আমাকে একটা অপরচুনিটি দিয়ে আমাকে আরো গ্রো করাচ্ছে। তো এটাই আসলে আমাদের, আপনি যদি মনে করেন যে এটাই আমাদের মেন স্ট্রেংথ আর কি। এই আপনার কথা সূত্র ধরে জানতে চাচ্ছি যে এই বর্তমান যেই বাজার, এই বাজারে আপনার কি মনে হয় যে এই আপনাদের প্রতিযোগিতা নিশ্চয়ই অনেক প্রতিযোগী আছে আর কি, তো এই ক্ষেত্রে প্রতিযোগিতা কতটা কঠিন হয়েছে বলে আপনি মনে করেন, এবং সেই সাথে আমাকে এটাও বলবেন যে আপনি মানে এই প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে এই যেটা সেট কিভাবে নিজেদেরকে আলাদা করে ধরেছে। আমি একটা এক্সাম্পল বলবো, 2022 সালে আমরা গ্লোবালি পায়োনিয়ার অ্যাওয়ার্ড, এটা কিন্তু এডুকেশন সেক্টরে মানুষের অস্কারে বলা হয়, আমরা কিন্তু টপ 5 নমিনেশন পেয়েছি আলহামদুলিল্লাহ গ্লোবালি। আমরা শুধু একটা ডেস্টিনেশন ইউকে এডুকেশনটাকে প্রমোট করে থাকি। সো প্রতিযোগিতা মার্কেটে আমরা আসলে আমাদের অনেক জিনিস আমরা ডেভেলপ করেছি, প্রফেশনালিজম। আমি যখন যে কোনো মার্কেটে গেলেই আমাকে অনেকে এসে আমাকে মানে হাক করতে চায়, বলে যে চলবে আপনার কারণে আমাদের বিজনেসটা ঠিক আছে। বললাম কেন? বলে আপনারা যে সমস্ত স্টুডেন্টগুলো বাদ দেন, এটা দিয়ে আমার প্রতিষ্ঠান ঠিক আছে। তা আমি তখন বললাম কিভাবে? বলে যে না, আপনাদের যে কোয়ালিটি বা আপনার যে স্ট্যান্ডার্ড বা ডেভেলপ করেছেন এইগুলো মানে তারাই নিজেরাই বলেন, আমাদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাই আমাদের এগুলোকে ফলো করে। অনেক ইউনিভার্সিটি এসে আমাকে বলে যে খুব ভালো লাগে তোমার প্রতিষ্ঠানে সেই জন্য যে অন্যান্য এজেন্সিগুলো যখন কোনো রেফারেন্স দেয় তোমাদের কথা বলে, তো তোমাদের রেফারেন্সগুলো যদি যখন দেয় তখন আমাদের কাছে খুব ভালো লাগে, তখন আমরা বুঝতে পারি যে আসলে কাকে আমরা মডেল হিসেবে নেব। তো এগুলো অনেক সময় মানে কাজের ক্ষেত্রে একটু তৃপ্তি দেয়, যদিও এই তৃপ্তিটা আমাদেরকে আমরা নিই না, কারণ আমরা মনে করি না যে একটা ইন্ডাস্ট্রি যখন আপনি স্ক্র্যাচ থেকে ডেভেলপ করবেন আপনার তখন কিন্তু আপনাকে অনেক সময় দিতে হয়, অনেক আপনাকে রিসার্চ করতে হয়, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। আমরা প্রচুর পরিমাণ রিসার্চ করি, আমাদের এরকম একটা রিসার্চ টিমও আছে, প্রচুর পরিমাণে স্ট্রাকচারাল কিভাবে এটাকে কোন একটা জিনিসটাকে আমরা কিভাবে স্ট্রাকচারাল দাঁড়া করাবো সেভাবে আমরা রিসার্চ করে আলহামদুলিল্লাহ আমরা সেটাকে একটা মানে এমন একটা ওয়েতে আমরা কাজ করি যেটাকে কমপ্লাই করে, মানে নট অনলি দি লোকাল রেগুলেশন বাট অলসো দি ইউকে। আপনি জানেন এই সেক্টরটা অনেক আপনার মানে অনেক রকম ইনফরমেশন আছে, বাট এই সেক্টরে কাজ করে স্টুডেন্টদেরকে সাপোর্ট করা এটা তো একটা চ্যারিটির মতো। আপনি তাদের জন্য রাইট ইউনিভার্সিটি খুঁজবেন, রাইট কোর্স খুঁজবেন এবং তাদের লোকেশন খুঁজবেন, এবং একটা স্টুডেন্ট কেন ইউকে স্টাডি করবে, কেন সে অন্য কান্ট্রি করবে না, এই যে ইনফরমেশনগুলো যখন আপনি একটা স্টুডেন্টকে দেন তখন আপনার কাছে মনে হয় যে আপনি আসলে ট্রুলি একটা স্টুডেন্টকে সাপোর্ট করতেছেন, পাশাপাশি আপনি ইউকে রিপ্রেজেন্ট করতেছেন। আমরা গ্লোবালি ব্রিটিশ কাউন্সিলের সাথে গ্লোবালি আমরা খুব ক্লোজলি কমিউনিকেট করে কাজ করার ট্রাই করি, এই জন্য যে তারা ইউকে এডুকেশনটা প্রমোট করে আর আমরাও ইউকে এডুকেশনটাকে প্রমোট করে থাকি। সো আমাদের মানে এই আপনি দেখবেন আমরা যখন ইংলিশ একাডেমি আমরা এনসিইউকে ফাউন্ডেশনটা করেছি MI পাথওয়েজ, সেটার মধ্যে একটা ভেরি ইউনিকনেস আছে, ভেরি মাচ ইউনিকনেস। আমি যেটা বলবো, যেটা একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে দেখেন একটা অনেক স্টুডেন্ট, আমি অক্সফোর্ডে পড়তে চাই, ক্যামব্রিজে পড়তে চাই, কিন্তু তার একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করে না। তা অনেক স্টুডেন্ট আছে যে চায় আমি ইম্পেরিয়ালি পড়তে চাই, কিন্তু তার একাডেমিক বা ইংলিশ এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করে না। অনেক স্টুডেন্ট আছে যে অনেকগুলো হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে চায়। আমরা কি করেছি, এমন একটা প্রতিষ্ঠানের একটা মানে এনসিইউকে এমন একটা প্রতিষ্ঠান যার ইয়েটা আমরা বাংলাদেশে এস্টাবলিশ করেছি, সেটা হচ্ছে আপনি যদি কোনো স্টুডেন্ট একাডেমিক মানে তার এলিজিবিলিটি মিট করে না, সে আমাদের এখানে 9 মান্থ একটা অ্যাক্সেলারেট প্রোগ্রাম করবে। ওটা করার পরে সে উইদাউট একাডেমিক অ্যান্ড ইংলিশ আপনার এনি মানে ফার্দার কোয়ালিফিকেশন, ওই 9 মান্থ প্রোগ্রামের কোয়ালিফিকেশন উপর বেস করে সে এখানে টপ ইউনিভার্সিটি পড়তে পারবে। আপনার কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছি যে মানে আপনার কাছে কি মনে হয়, আপনারা তো যুক্তরাজ্যে শুরু করেছেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন, তো আপনার কাছে কি মনে হয় বর্তমানে কি যুক্তরাজ্যের যে উচ্চশিক্ষার যে গুণগত মান সেটা কি এখনো তারা ধরে রাখতে সক্ষম আছে কিনা? আমি মনে করি আপনি দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটি ফ্রেমওয়ার্ক আছে এদের। আপনি যদি দেখেন মানে একটা মানে গোল্ড রেটেড, সিলভার রেটেড আছে,
আবার এদের কিউএ এবং কোয়ালিটি ফ্রেমওয়ার্ক গুলো খুব ভালোভাবে কাজ করে, এবং এখানে অনেক ক্রিটিসিজমও হয় অনেক সময় দেখবেন কোনো কিছু হলে। এখানকার সংবাদ মাধ্যম বা অনেকগুলো সবগুলো জিনিস দেখবেন খুব মানে ট্রান্সপারেন্সি আছে। হ্যাঁ, এখানে আমি মনে করি যে এডুকেশন সেক্টরে ইউকে স্টিল লিডিং। এবং কেন লিডিং তা আপনাকে বলি, আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের জন্য তো অবশ্যই লিডিং, এই জন্য যে আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা আমরা ইউকেটাকে ফলো করে থাকি। আর আপনি দেখবেন যে এখানকার থেকে একটা ছেলে যখন পড়াশোনা করে বাংলাদেশে যায়, আপনি দেখবেন কোন প্রত্যেকটা ছেলেকেই যার সিভিতে যদি লেখা থাকে ইউকে গ্রাজুয়েট, আপনি দেখবেন সবার আগে কিন্তু সে জব পেয়ে থাকে। কারণ একটা ছেলে যখন ইউকে থেকে পড়াশোনা করে, সবাই মনে করে যে এই ছেলে অন্তত মানে মানে তার মধ্যে কিছু অ্যাবিলিটি আছে যেটা আমার কোম্পানিকে দিতে পারবে। তো আপনি একটু আগে যে বললেন যে আপনারা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা সহায়তা করে থাকেন, তো আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে তাদের কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? থ্যাংক ইউ, এটা ভেরি গুড মানে গুড কোয়েশ্চেন। আবার আমি মনে করি যে স্টুডেন্টদেরকে অনেক হেল্প করবে। এক নম্বর হচ্ছে একজন স্টুডেন্ট তার একাডেমিক তার ফাউন্ডেশন কিসে আগে নিজকে দেখতে হবে, যে আমার ফাউন্ডেশন থেকে আমি কি আমার পড়াশোনা কিসের উপর করেছি। এখন এই ফাউন্ডেশনটার উপর ভিত্তি করে এটা তো মানে আমরা হায়ার স্টাডি মানে কি, সে যেখানে আসছে সেখান থেকে সে প্রোগ্রেস করে হায়ার স্টাডি করবে। তার মানে হচ্ছে সে যখন করবে তাকে সিলেকশন করতে হবে তার ক্যারিয়ার ওরিয়েন্টেড যে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে। সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যখন সে কোন ইউনিভার্সিটি দেখবে সেখানে কোর্স মডিউলগুলো তার দেখা উচিত আমি মনে করি। ইউনিভার্সিটি যে শুধু ইউনিভার্সিটি নেই আবার র্যাঙ্কিং দেখবে, তাই আমি মনে করি শুধু যে র্যাঙ্কিং দেখলে হবে তা না। একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর সাথে ফ্যাসিলিটিস কি আছে, এবং একটা ইউনিভার্সিটির আপনার যে মানে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক কোথায়, কি গোল্ড রেটেড না সিলভার না প্লাটিনাম। আবার একটা ইয়ের যে ফ্যাসিলিটিস বলতে স্টুডেন্টদের জন্য কিরকম ফ্যাসিলিটিস আছে, লোকেশন কোথায়, এবং সাবজেক্টের ক্ষেত্রে যে অ্যাক্রিডিশনগুলো কি আছে, এই জিনিসগুলো একটা স্টুডেন্টের দেখা উচিত আমি মনে করি সেই জায়গাগুলোতে। কারণ এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। 1 বছরের জন্য বা যদি কেউ ব্যাচেলর করতে আসে 3 বছর, এটা হচ্ছে তার ক্যারিয়ারের জন্য গোল্ডেন টাইম, একটা গোল্ডেন মানে মানে প্রাইম টাইমটা মানুষ এখানে ইনভেস্ট করে। তো ইনভেস্টমেন্টটা হতে হবে এমন। আমি প্রথমে এখানে আসি, যখন আমি স্টুডেন্ট হিসেবে পড়তে আসি, প্রথম ক্লাসে আমার টিচার বলে থাকে, যখন আমি এই কথা শোনার পরে আমি একটা ক্লাস আর মিস দিই নাই, মানে দিতেই হয়নি আমার। সে বলে যে মানে এটা একটা এডুকেশনাল অর্গানাইজেশন হু সেল দ্য এডুকেশন। আমরা আমাদের দেশে তো এটা মাথায় ধরে না যে একটা এডুকেশন সেল করে থাকে একটা ইউনিভার্সিটি। সো আমি মনে করি যে যখন তারা আসবে তারা টাকা দিচ্ছে টু টেক দি সার্ভিস, এবং যখন একটা স্টুডেন্ট এখানে পড়তে আসবে তার উচিত সেই ভালোভাবে সার্ভিসটা নিয়ে নিজের এই একটা ইনভেস্টমেন্ট মনে করে, নিজের ক্যারিয়ারের ভবিষ্যতে ইনভেস্টমেন্ট মনে করে। ইনভেস্টমেন্ট মানে কি, মানে আমি সর্বোচ্চ জিনিস দিয়ে আমি ইনভেস্ট করব আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য। আপনার এই যেটা টিম তো আছে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা, তো এই যে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বা শিক্ষার্থীদের যে প্রাথমিক যে সহায়তাগুলি সেগুলি আপনার টিম কিভাবে কাজ করে? আমাদের যেটা আমরা মানে বাংলাদেশের জন্য একটা উপকার হবে। আমাদের বাংলাদেশে আমাদের অনেকগুলো অফিস আছে। আমাদের চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, খুলনাতে আছে, সিলেটে আছে, আমাদের ঢাকায় আমাদের 4টা অফিস আছে, একটা মিরপুরে আছে, উত্তরাতে আছে, ধানমন্ডিতে আছে, গুলশানে আছে, পাশাপাশি আমাদের ইউকেতে আছে। এখন একটা স্টুডেন্টের মানে লোকাল অফিসগুলো এই লোকেশনগুলো থেকে তাদের সাপোর্ট নিতে পারবে। আর একটা জিনিস স্টুডেন্টদের জন্য ভালো, আমাদের অনেক ইউকে গ্রাজুয়েট কাউন্সিলর আছেন যারা এখান থেকে পড়ে গেছে, তাহলে তাদের থেকে রিয়েল এক্সপিরিয়েন্স নিতে পারবে, এবং তারা আমাদের সাথে একটা যদি তারা চায় ইউকে গ্রাজুয়েট কাউন্সিলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, কথা বলতে পারবে, এবং তারপরে কি করবে, সে এখান থেকে সার্ভিস নিয়ে আমাদের সে যখন আসবে আমরা সেখানে প্রি ডিপার্চার একটা প্রোগ্রাম করে তাকে ফুল ব্রিফ করে থাকি যে কি তোমার কি করা উচিত না, তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত, এগুলো করে থাকি। আবার যখন অ্যারাইভ হয় পরে আমাদের এখানে একটা অফিস আছে, হেড অফিস, সেখান থেকেও যদি কোনো স্টুডেন্ট কোনো সাপোর্ট লাগে, মনে করেন
অ্যাকোমোডেশন, আমাদের ওখান থেকে অ্যাকোমোডেশন হেল্প করে থাকে। এখানেও যদি কোনো প্রবলেম হয়, এখানেও যদি কোনো একটা স্টুডেন্টে কোনো প্রবলেম পড়ে থাকে, আমরা সাপোর্ট করে থাকি। এখন আসেন, এখানে একটা স্টুডেন্ট, আমরা মিডল অফ দ্য কোর্সে আমরা কিন্তু একটা স্টুডেন্টকে দেখতে যাই। আমরা তখন ইউনিভার্সিটির টিচারদেরকে ইনভাইট করি, ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসারদেরকে ইনভাইট করি, আমাদের কাউন্সিলরদেরকে ইনভাইট করি। এখন স্টুডেন্টকে বলি যে দেখো তোমার কাউন্সিলর আছে, বা আমাদের কোম্পানির লোকজন আছে, ইউনিভার্সিটির যে যারা রিক্রুট করছে তারা আছে, তোমার টিচাররা আছে, তুমি এখন ফিডব্যাক দাও যে তোমার কাছে কেমন লাগতেছে। তো এই জিনিসগুলো স্টুডেন্টকে অনেক ইমপ্রেস করে থাকে। নিঃসন্দেহে আপনারা এটা খুব গুছিয়ে ভালোই, এবং আমরা কিন্তু কমিউনিকেট করি, এবং আমরা সবসময় যখন কোনো ইউনিভার্সিটি যাই আমরা ট্যাক্স করে থাকি যে আমি এই ইউনিভার্সিটি আসছি, কোনো স্টুডেন্ট তোমরা যদি দেখা করতে চাও দেখা করো, তোমাদের ফিডব্যাক দিতে পারো। তো এইভাবে আমরা একটা স্টুডেন্টকে কন্টিনিউ তার জার্নি কোর্স কমপ্লিশন পর্যন্ত আমরা যে কোনো সাপোর্ট আমরা করে থাকি কন্টিনিউয়াসলি, যেটা আমাদের আওতার মধ্যে থেকে আমরা করতে পারি। তো আপনারা তো হাজার হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করেছেন ইতোমধ্যে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে বিদেশে উচ্চশিক্ষা নিতে আসে যারা, তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনার মনে হয়? এটা অনেক বড় কোশ্চেন আসলে। এই প্রথমে হচ্ছে যে হোমসিক তো অনেকে থাকে, হোমসিকনেস সবাই থাকে। একটা হচ্ছে যে মানে এনভায়রনমেন্ট বলতে আমি বলবো যে ওয়েদার অনেক সময় এটার জন্য, মানে এখানকার ওয়েদার তো অনেক, তাদেরকে জানা উচিত, সবসময় তাদেরকে দেখা উচিত যে টেম্পারেচারটা গুলো ওয়েদার নিয়েই কাজ করা উচিত বলে আমি মনে করি। কারণ ওয়েদার একটু এদিক সেদিক হয়ে গেলে অনেকেই আমি দেখছি মানে স্ট্রাগল করেছে। সো আবার তার দায়িত্ব কর্তব্য যে আমি একটা স্টুডেন্ট হিসেবে একটা আমার আসলে কি দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো অনেকেই, কারণ আমরা বাংলাদেশে একরকম ভাবে গ্রো হয়েছে, আমার একরকম ভাবে পড়াশোনা বা একরকম স্ট্রাকচার, একরকম নিয়ম কানুন, এখানে এসে আর রকম নিয়ম কানুন। এখানে আমাকে প্রত্যেকটা জিনিস আমি ট্রান্সপোর্টেশন গুলো আমি কিভাবে ইউজ করবো, প্রত্যেকটা জিনিসের গাইডলাইন দেওয়া আছে। এই জন্য একটা স্টুডেন্টের একটা এখানে যে স্টুডেন্ট লাইফটি কিভাবে হয় আমাদের ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে, বা পাশাপাশি যে কোনো জিনিস আপনি অনলাইনে পেয়ে যাবেন। মানে এখানে এই লাইফটা যেন একটা নতুন লাইফ হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা জিনিস যেন সে মানে ফ্রি অ্যাকশন এবং সে যেন প্রিকশন নিয়ে কাজ করে, তাহলে সে কোনো প্রবলেম হবে না। আমি মনে করি তার কোনো স্ট্রাগলও করবে না ইনশাল্লাহ। কিন্তু এগুলো আপনারা তো বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছেন শিক্ষার্থীদের, জানলাম। কিন্তু ধরেন আমরা প্রায় শুনি যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতারণার শিকার হয়। সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কিভাবে তারা এই প্রতারণা এড়িয়ে চলতে পারে? থ্যাংক ইউ। এটা অনেক ভ্যালিড কোয়েশ্চেন, এবং আমি মনে করি যে এটাও সবার জানা উচিত। একটা জিনিস হচ্ছে কি, যদি অরিজিনাল স্বর্ণ থাকার কারণে কিন্তু নকল স্বর্ণ বের হয়। যে কোনো সার্ভিসের ক্ষেত্রে মানে একটা জিনিস হচ্ছে যে এই সার্ভিসের ক্ষেত্রেও আপনি যখন সার্ভিস নেবেন, আপনি যখন সার্ভিস বাই করবেন, আপনারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনি কেন প্রতারিত হবেন, আপনি কেন প্রতারণায় পড়বেন, আপনি কেন আপনাকে কেন প্রতারিত করবে। এখানে একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে হলে ভেরি ক্লিয়ার দেওয়া আছে, আপনার কোনো ফিজ লাগে না, কোনো কিছু লাগে না, কোনো টাকা পয়সা, কোনো ডিলিংস নাই। তাহলে তো আপনি টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো হ্যাসেল পড়াতে হচ্ছে না। আপনাকে ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার দিচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, আমাদের কাউন্সিল অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস দেখে অ্যাসেসমেন্ট করে আপনাকে অফার লেটার দিয়ে দিচ্ছে। আপনার ব্যাংক সবকিছু দেখে ইন্টারভিউ নিয়ে যখন আপনি এলিজেবল হচ্ছেন, আপনাকে কাস্ট লেটার দিয়ে দিচ্ছে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন, আপনি ইউনিভার্সিটিকে পে করতেছেন ডাইরেক্টলি ফ্রম ব্যাংক। তো ব্যাংক থেকে যখন ইউনিভার্সিটিতে পেমেন্ট করে থাকেন, ইউকে ইউনিভার্সিটি কারো টাকা দেয় নাই এরকম আমি আমার ইয়েতে পড়ে নাই। হ্যাঁ, যদি আপনার একটা স্টুডেন্ট সবকিছু তার জেনুইন সবকিছু ঠিক থাকার, সো আপনার ভিসা হয়ে গেল, আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে। আমি এখানে প্রতারণার ইয়ে দেখি না। হ্যাঁ, আপনাকে এই জন্য খেয়াল রাখতে হবে যে একটা স্টুডেন্ট আপনি যখন কার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সে ব্রিটিশ কাউন্সিল ট্রেনে যে কোয়ালিফিকেশন আছে, সার্টিফিকেশন আছে কিনা, তো ইউনিভার্সিটির একটা রিপ্রেজেন্টেটিভ সার্টিফিকেট আছে কিনা তার, এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং সে এজেন্সির নাম আছে কিনা আপনি দেখতে পারেন। ইউনিভার্সিটিকে ভেরিফাই করতে পারেন যে এজেন্সি আমার অফার লেটার আসছে, আপনি ভেরিফাই করতে পারেন। এখন তো মানে কমিউনিকেশনের যুগ, আপনি একটা ইমেল করে দিবেন, ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে। এবং আমি মনে করি এই ক্ষেত্রগুলো আপনি ভেরিফিকেশন ইউনিভার্সিটির সাথে ডাইরেক্টলি করতে পারেন। এটা আমি মনে করি যে এখন কমিউনিকেশনের যুগে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই, শুধু আপনাকে একটু চোখ কান খোলা রেখে একটু কমিউনিকেশনে ভালো হতে হবে। আপনি যখন বেটার কমিউনিকেশন করতে পারবেন,
আপনি প্রতারণা হওয়ার কোনো সুযোগ এখন আমি মনে করি না বর্তমান ডিজিটাল যুগে আছে। ধন্যবাদ, খুব সুন্দর পরামর্শ দিলেন আপনি শিক্ষার্থীদের জন্য। তো আমি এখন একটু শিক্ষা খাতে একটা প্রশ্ন করি আপনাকে, যেটা একটু বৃহৎ ক্ষেত্রে আর কি, কিন্তু খুব সংক্ষেপে উত্তর দেবেন আশা করি। সেটা হচ্ছে যে আপনি তো নিজে বাংলাদেশে পড়াশোনা করেছেন একটা সময়, তারপরে এখানে উচ্চ শিক্ষা নিয়েছেন। তো এই দুই দেশের যে শিক্ষা ব্যবস্থা বা বিদেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি তুলনা করেন, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তো আমরা একটু পিছিয়েই আছে বলা চলে আর কি। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটার পিছনে কারণ কি হতে পারে, এবং আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এই ক্ষেত্রে পরিবর্তন আনা যেতে পারে? আসলে দেখেন, এখানে তো অফকোর্স আমাদের দেশের একটা পলিটিক্যাল একটা বিশাল একটা চ্যালেঞ্জ আছে, এটা স্বাভাবিক। এখান থেকে সবাই একমত হবো আমরা। পাশাপাশি ডিপ্লোম্যাটিক ব্যুরোক্রেটিক অনেক কিছু আছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের প্রপার স্ট্র্যাটেজিক্যাল যে মানে আমাদের দেশের ছেলেরা যেমন ছেলেমেয়েরা কিভাবে মানে একটা স্ট্র্যাটেজি, এই দেশে যেমন আপনি দেখেন প্রত্যেকটা জিনিস একটা সুন্দর প্ল্যান মতো চলে। আমাদের দেশে যদি একটা প্রপার একটা স্ট্রাকচার, একটা প্ল্যান, একটা জেনারেশন, কারণ এটাই হচ্ছে আমাদের জেনারেশন, এই জেনারেশনে আমরা যা করে যাব জেনারেশন জন্য করে যেতে হবে। তো আমি মনে করি এটা সদিচ্ছার একটা ব্যাপার আছে, আপনার স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমরা মোটামুটি অনেক মার খেয়ে যায়। আমাদের লিডারশিপের আমার একটা ব্যাপার আছে, আমাদের দেশের লিডারশিপ এই জায়গাগুলোতে পলিটিক্যাল ইয়েগুলোতে আমরা প্রচুর পরিমাণ স্ট্রাগল করি, যেটাই আমাদেরকে মূলত মানে অনেক পিছনে রেখে দিয়েছে। এছাড়া আমি আর অন্য কোনো কিছু দেখছি না। আর আমি আশা করি নিউ জেনারেশন যেভাবে এখন মানে গ্রো হচ্ছে, নিউ জেনারেশন আমাদের ইয়াং জেনারেশন যেভাবে চোখ কান খোলা রেখে এখন কাজ করতেছে, রিসেন্ট যে ইয়েগুলো আপনি দেখতে পাবেন, আমি মনে করি উই আর মানে গোয়িং দ্য রাইট ডাইরেকশন। ধন্যবাদ জহির ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি বলতেন যে আপনার কাছে আগামী 1 দশকে এজেড অ্যাসোসিয়েটকে কোথায় দেখতে চান? ধন্যবাদ। এটা আসলে বলাটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট আমরা অলওয়েজ হোপ করতে পারি, আমরা তাওয়াক্কাল করতে পারি আল্লাহর উপরে। আমাদের একটা চাওয়া আছে যে আসলে আমরা ফাউন্ডেশনে কাজ করতেছি, আমাদের ফাউন্ডেশন চ্যারিটি কাজটা আমরা গ্লোবালি আমাদের অপারেশনগুলো পাশাপাশি আমরা পৌঁছা দেওয়া। আমরা যে মানে ফাউন্ডেশনের কাজটা এবং এমআই পাথওয়েজ, আমাদের এমআই ইংলিশ, আমাদের অনেকগুলো উইংস আছে। এই উইংসগুলোতে আমাদের এই প্রপার সবগুলো কান্ট্রিতে আমাদের অপারেশনগুলো চালু রাখা এবং সাস্টেইনেবল কনসিস্টেন্সি। আমরা যেভাবে সার্ভিস দিয়ে আসতেছি, মানুষের এক্সপেকটেশনও বাড়তেছে আলহামদুলিল্লাহ। এই এক্সপেকটেশনটা ধরে রাখতে হলে আমাদেরকে কনসিস্টেন্সি এবং ধরে রাখতে হবে। এই জন্য আমাদের নেক্সট 10 ইয়ার্স আমি একটাই আমার ইচ্ছে, যে জন্য আল্লাহ মানে আমাদেরকে সুন্দরভাবে সাস্টেইনেবল এবং কনসিস্টেন্টলি আমরা যেন মানুষকে সাপোর্ট করে যেতে পারি এবং মানুষের এক্সপেকটেশনটা যেন ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ জহির ভাই, আমরাও সেটাই আশা করি আপনারা শিক্ষার্থীদের সহায়তা করে যাবেন, সেই সাথে আপনাদের বিভিন্ন অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষের সেবা করে যাবেন, সেই প্রত্যাশাই করি। আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা আজকে এজেড অ্যাসোসিয়েশন সম্পর্কে অনেক কিছুই জানলাম, সেই সাথে বিদেশে উচ্চশিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই আজকে জহির ভাইয়ের কাছ থেকে জানলাম। তো পরবর্তীতে আমরা অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে আবার। সেই পর্যন্ত ইউকেবিডি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।